১৯৭৭ সালে কথিত বিদ্রোহ দমনের নামে শত শত বিমান ও সেনা সদস্যকে হত্যা করেন জিয়াউর রহমান। দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের, মরণোত্তর বিচার দাবি। দেশে বন্ধ বিদেশি চ্যানেল ডিজিটালাইজেশন করা পর্যন্ত চালানোর সুযোগ দেওয়ার দাবি কোয়াবের। সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত, মানতে হবে আইন, বলছেন তথ্যমন্ত্রী। মেট্রো রেলের আরও 4টি ইঞ্জিন ও 8টি কোচ এখন মোংলা বন্দরের জেটিতে। খালাসের পর নদীপথে আনা হবে ঢাকার দিয়াবাড়িতে। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। লন্ডন প্রবাসী 700 থেকে 800 নেতাকর্মী নিয়মিত টাকা পাঠান জামায়াত ইসলামীর ফান্ডে। টাকা আসে বিভিন্ন এনজিওর নামেও। 2013 সালে হেফাজতের নাশকতা এবং 2014 সালে বিএনপির জ্বালাও পোড়াও আন্দোলনে অর্থের মূল যোগানদাতা ছিল জামায়াত। সম্প্রতি জামায়াতের 9 নেতাকর্মীর রিমান্ড শেষে সব তথ্য জানতে পেরেছেন গোয়েন্দারা। বুলবুল রেজার রিপোর্ট। 22 বছর জোটবদ্ধ থাকার পর যুদ্ধাপরাধের দায়ে নিবন্ধন হারানো দলটির এখন দৈন্যদশা। সম্প্রতি বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় সংগঠনটির সেক্রেটারি জেনারেল সহ 9 নেতাকর্মীকে। পুলিশের দাবি, তারা সেখানে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠকে বসেছিলেন। তাদের ফান্ডের কোনো অভাব নেই, তাদের ফান্ডটা বিদেশ থেকে আসে এবং তারা যে প্রায় 700 থেকে 800 মানুষ তারা একসাথে 2003, 2004, 2005 সালে তারা লন্ডনে পাঠিয়েছে। এরা বিভিন্ন জায়গায় চাকরি করে তারা একটা মোটামুটি ফান্ড পাঠায়। তারপরে তারা আবার বিভিন্ন জায়গায় যে তাদের এনজিওর নাম করে তাদের অনেক ফান্ড আসে। বিএনপির যে আন্দোলন যে কথা হয় সেখানে যে ধ্বংসাত্মক কাজগুলি হয় ম্যাক্সিমাম বিএনপির সাথে তাদের লোকজন জড়িত থাকে। বিদেশ থেকে আসা অর্থ আর কোন কোন কাজে ব্যবহৃত হয় তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। তাদের কার্যক্রমগুলি এখন ইন্টারনালি দেশে বিদেশ থেকে বেশ কিছু তারা অর্থের প্রতি মাসেই জোগাড় হয়, সেটাতে ঘরোয়া এবং তাদের লোকগুলিকে তাদেরকে সংগঠনকে চালিয়ে যাচ্ছে। হেডেকটা হলো যদি সেই টাকাটা কোনো নাশকতার কাজে ব্যবহৃত হয়, সেই বিষয়ে আমাদের তদন্ত চলছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন দিতে আবারও দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে বেগম জিয়াকে মুক্তি দেওয়ারও আহ্বান নেতাদের। শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। 2001 সালের 1 অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় শনিবার সকাল থেকেই ভিড় ছিল বিএনপির নেতাকর্মীদের। আলোচনায় অংশ নেন বিএনপিপন্থী শিক্ষক, বুদ্ধিজীবীরা সহ দলীয় নেতারা। বলেন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। সকলের ভিতরে একটাই আওয়াজ, আওয়ামী লীগ কোথায় গেল, বিএনপি কোথায় আসলো। এই যে মাঝ থেকে বোধহয় শব্দ উঠিয়ে দিয়ে আওয়ামী লীগ যাবে, বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে। সংবিধান পরিবর্তনের জন্য যে আন্দোলন, সেই আন্দোলন আশা করি বিএনপির নেতৃবৃন্দ চিন্তা ভাবনা করবেন। অতীতের তিক্ত অভিজ্ঞতায় বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মন্তব্য করে প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচন খেলা আর হবে না। নির্বাচন হতে হলে অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। অবশ্যই একটা নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন হতে হবে। আপনাদের দিন ঘনিয়ে এসেছে, দিন শেষ, এখনো সময় আছে। মানুষের ভাষাগুলো পড়েন, দেয়ালের লিখন দেখেন, দেখে মানে এই নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকারের বিধান তৈরি করে সরে যান এবং জনগণকে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে দিন। আমরা কোনো নির্বাচন মেনে নেব না যদি নির্বাচনকালীন সময়ে যদি একটি নিরপেক্ষ সরকার না থাকে। বেগম জিয়াকে গৃহবন্দী করে রাখার অভিযোগ করে চেয়ারপারসনের মুক্তির লক্ষ্যে বিভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামার নির্দেশ দেন বিএনপি মহাসচিব। আমাদের সমস্ত আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভরাডুবির আশঙ্কায় আগেভাগেই নির্বাচনে অংশ না নেওয়ার চিন্তাভাবনা করছে বিএনপি। শনিবার দুপুরে এক ভিডিও বার্তায় তিনি কথা বলেন। এছাড়া আলাদা অনুষ্ঠানে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, নির্বাচনের মতো আন্দোলনেও ভরাডুবি হবে দলটির।
ফখরুল সাহেবের বাক চাতুর্য কল্পনা বেশ কিছুদিন ধরেই আসছে নির্বাচন ইস্যুতে নানা বিষয়ে সরব বিএনপি। এরই প্রেক্ষিতে শনিবার নিজ বাসায় ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি কথিত জোয়ার এখন ভাটায় পরিণত হয়েছে। গত 13 বছরে কোনো নির্বাচনে বিএনপির গণজোয়ারের দেখা যায়নি দাবি করে ওবায়দুল কাদের বলেন, তারা ভরাডুবির ভয়ে ভোটের ময়দান ছেড়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনীতি সীমাবদ্ধ রেখেছে। আসলে পরবর্তী জাতীয় নির্বাচনে ভরাডুবির আশঙ্কা তাদের আগেই পেয়ে বসেছে। নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তাদেরই হৃদকম্পন শুরু হয়ে গেছে। শেখ হাসিনার সরকার কিংবা বাংলাদেশ আওয়ামী লীগ ভয়ে কাঁপে না কখনো। চ্যালেঞ্জ আর লক্ষ্য অর্জনের পথে বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়াই হচ্ছে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার রাজনীতি। এদিকে চাঁদপুরে এক আলোচনায় মাহবুবুল আলম হানিফ দাবি করেন, নিজেদের অপকর্মের কারণেই জনবিচ্ছিন্ন বিএনপি। তত্ত্বাবধায়ক সরকারের নামে কোনো অযৌক্তিক দাবি সরকার মেনে নেবে না বলেও সাফ জানান তিনি। দুর্নীতি এবং পেট্রোল বোমাতে মানুষ পুড়ে হত্যার কারণে তারা জনগণ থেকে এতটাই দূরে সরে গেছে যে তাদের আগামী নির্বাচন তো দূরের কথা, তাদের জীবদ্দশায় আর কখনো বিএনপি ক্ষমতা আসতে পারবে কিনা এটি নিয়ে জনগণ আমার মনে হয় ভাবছে না। সংবিধান মেনেই আসছে নির্বাচনে বিএনপিকে অংশ নিতে হবে বলেও জানিয়ে দেন আওয়ামী লীগ নেতারা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। 1977 সালে কথিত বিদ্রোহ দমনের নামে শত শত সেনা ও বিমান বাহিনীর সদস্যকে হত্যা করেন জিয়াউর রহমান, এমন দাবি করেন ক্ষতিগ্রস্তদের পরিবার। প্রায় 1,500 সেনা ও বিমান বাহিনীর সদস্যের লাশ কোথায়, সেই তথ্য জানতে চান পরিবারের সদস্যরা। পাশাপাশি তদন্ত কমিশন গঠনের দাবিও করেন তারা। এ সময় জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেন পরিবারের সদস্যরা। ষাটোর্ধ লায়লা আঞ্জুমান, স্বামী ফ্লাইট সার্জেন্ট তোফাজ্জল হোসেন। বিয়ের 1.5 বছরের মাথায় ক্যান্টনমেন্ট থেকে নিখোঁজ হন তিনি। লায়লা শুনেছেন তথাকথিত বিদ্রোহ দমনের নামে জিয়াউর রহমানের সময়ে তার স্বামীর ফাঁসি হয়েছে। স্বামীর কবরের খোঁজ পেতে জাতীয় প্রেস ক্লাবে হাজির হয়েছেন লায়লা। আমি ক্লাস 10-এ পড়ি, তখন আমার বিয়ে হয়েছে। আমার বাচ্চা তখন 6 মাস। আমার বাচ্চা তো বাবা বলে ডাকতে পারে না, বাবা দেখে নাই, বাবার আদর পায় না। সবচেয়ে বেশি কষ্ট আজকে আমি বলতে পারি না তোর বাবার কবরটা এই জায়গায়। শুধু লায়লা নন, তার মতো শত শত পরিবার শনিবার সকালে হাজির হন জাতীয় প্রেস ক্লাবে। আলোচনা সভা পরিণত হয় শোক সভায়। একটা গার্মেন্টসে আমি চাকরি নেই, আমার বলতে কোনো লজ্জা নাই। আমি কর্ম করেছি, আমি পরিশ্রম করেছি। আমার দাদা বাড়িতেও আমার মা ঠাঁই পায়নি। সবাই আমার মাকে কুলঙ্কার বলতো। সে তার স্বামীকে হারিয়েছে, সে একজন অলক্ষা মহিলা, এভাবে তাকে অপমান দেওয়া হয়েছে। 1977 সাল, রাষ্ট্র ক্ষমতায় জিয়াউর রহমান। সেপ্টেম্বরের শুরুর দিকে বিমান বাহিনীতে ঘটে অভ্যুত্থানের ঘটনা। সেই অভ্যুত্থান দমনের নামে ফায়ারিং স্কোয়াডে ফাঁসিতে ঝুলিয়ে প্রায় 1,500 সেনা ও বিমান বাহিনীর সদস্যকে হত্যা করা হয়। কিন্তু সেই লাশগুলোর কবর কোথায় তা কেউ জানে না। আলোচনা সভায় সংহতি জানান বিভিন্ন পেশার অনেকেই। বক্তারা বলেন, একদিকে তাদের যেমন হত্যা করা হয়েছে, তেমনি অন্যদিকে পরিবারগুলো পায়নি সরকারি সহায়তা। জিয়াউর রহমান আদর্শহীন মানুষ, মানুষকে বিশ্বাস করতেন না, তার সঙ্গীকে বিশ্বাস করতেন না, কর্নেল তাহেরের মতো লোককে বিশ্বাস করতেন না। তিনি বিশ্বাস করতেন শুধু নিজেকে এবং নিজের স্বার্থকে। বক্তারা জেনারেল জিয়ার মরণোত্তর বিচার দাবি করেন। ফাঁসি দেওয়ার পরে আইন করা হয়েছে, এই ধরনের নজির কিন্তু সারা পৃথিবীতে কোথাও খুঁজে পাবেন না। খুনি জিয়া কর্তৃক ফাঁসি দেওয়া তদন্তের জন্য একটি শক্তিশালী তদন্ত কমিশন করা দরকার। খুনি জিয়াউর রহমান তার দূষররা ক্যান্টনমেন্টে ষড়যন্ত্র করে হত্যা করেছে। পরবর্তীকার তাদেরকে জাহান্নামে দাও। আমিন আমিন আমিন। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। ডিজিটালাইজেশন করা পর্যন্ত বিদেশি চ্যানেলগুলো চালানোর অনুমতি দিতে সরকারকে অনুরোধ জানিয়েছে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব। আগামী 4 অক্টোবরের পর আন্দোলনের ঘোষণাও দিয়েছে সংগঠনের আরেকটি অংশ। একই সময়ে টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাডকোর সিনিয়র সহসভাপতি মোজাম্মেল বাবু জানিয়েছেন, এ বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন, আইন মানার দায়িত্ব বিদেশি চ্যানেল ও দেশে সম্প্রসারকারী উভয়েরই। এদিকে সিদ্ধান্ত কার্যকর করায় তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন বিএফইউজে ও ডিইউজে। এহসান জুয়েলের রিপোর্ট। টেলিভিশন খুললেই বেশ কিছু চ্যানেলের পর্দা জুড়ে সবকিছু অদৃশ্য। নেই হিন্দি সিরিয়াল কিংবা বিদেশি খেলার সম্প্রচারও। 1 অক্টোবর থেকে হঠাৎ করে দেখা যাচ্ছে না বিদেশি চ্যানেলগুলো।
গত 13 সেপ্টেম্বর সরকারের জারি করা পরিপত্র অনুযায়ী 30 সেপ্টেম্বরের পর থেকে ক্লিন ফিড ছাড়া অর্থাৎ বিজ্ঞাপন সহ সম্প্রচার করা যাবে না কোনো বিদেশি চ্যানেল। বিদেশি চ্যানেলগুলো সেই বিশেষ ব্যবস্থা না রাখায় পুরোপুরি সম্প্রচার বন্ধ রেখেছে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোঅপ। তবে শনিবার বিকেলে পৃথক সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান জানায় কেবল অপারেটরদের দুটি সংগঠন। ডিজিটালাইজেশনটা কমপ্লিট না হওয়া পর্যন্ত অন্তত যে চ্যানেলগুলি বন্ধ আছে এই চ্যানেলগুলি যেন আমরা পুনরায় সচল করতে পারি সেই বিষয়ে যেন একটা উদ্যোগ গ্রহণ করে আগামী 4 অক্টোবর মধ্যে কেবল টিভি শিল্পে বিদ্যমান জটিলতা নিরসন না হলে সমগ্র দেশের কেবল অপারেটরদের নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। সরকারের অবস্থানকে স্বাগত জানিয়ে সন্ধ্যায় আলাদা একটি সংবাদ সম্মেলনে অ্যাডকোর সিনিয়র সহসভাপতি জানান, আন্দোলন নয়, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হওয়া উচিত। আন্দোলনের মাধ্যমে প্রতিহত করার কোন উদ্যোগ অনভিপ্রেত এবং আমরা বিশ্বাস করি তারা বিষয়টি বুঝতে পারবে এবং তারা সরকারের সাথে আলোচনার মাধ্যমে নিশ্চয়ই এই ট্রানজিশনটা আমরা অতিক্রম করতে পারবো। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিজ্ঞাপন মুক্ত বা ক্লিন ফিড প্রদর্শনের আইন মানার দায়িত্ব বিদেশি চ্যানেল ও দেশের সম্প্রচারকারী উভয়ের। সরকার কোনো চ্যানেল বন্ধ করেনি। যারা এই চ্যানেলগুলোর বাংলাদেশে যারা এজেন্ট কিংবা অপারেটর তারা সম্প্রচার বন্ধ করে। মোংলা সমুদ্র বন্দরে পৌঁছেছে মেট্রো রেলের আরও 4টি ইঞ্জিন ও 8টি কোচ। শনিবার সকালে বন্দরের 9 নম্বর জেটিতে নোঙর করে বিদেশি জাহাজ এমভি এসপিএম ব্যাংকক। নদীপথে এগুলো আনা হবে ঢাকার দিয়াবাড়িতে। মাহমুদ হাসানের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। গত 2 সপ্তাহ আগে জাপানের কোবে বন্দর থেকে মেট্রো রেলের ইঞ্জিন ও কোচ নিয়ে ছেড়ে আসা জাহাজটি শনিবার সকাল 11:30টার দিকে মোংলা বন্দরের জেটিতে এসে পৌঁছায়। কাস্টমস ও শিপিং এজেন্টের প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্নের পর দুপুর 12:30টার দিকে শুরু হয় ইঞ্জিন ও কোচ খালাসের কাজ। 10টা বগি এবং 2টা ইঞ্জিন আছে এবারের শিপমেন্টে। আশা করি আজকে বা আগামীকালের মধ্যে আমাদের পুরোপুরি ডিসচার্জিংটা শেষ হবে। চলতি মাসে আর কোনো জাহাজ নাই মেট্রো রেলের, আগামী মাসের প্রথম সপ্তাহে মেট্রো রেলের জাহাজ হতে পারে। নৌপথে মেট্রো রেলের এই ইঞ্জিন ও কোচ নেওয়া হবে ঢাকার উত্তরা দিয়াবাড়ি ডিপোতে। 8টা রেলওয়ে কোচ এবং 4টা ইঞ্জিন। এটা ফ্লাড বার্জে ডিএমসিসির বার্জ ক্যারিয়ার আছে জাপানি কোম্পানির, ওই বার্জে চলে যাবে এখান থেকে। প্রথম গত 31শে মার্চ এমভি এসপিএম ব্যাংকক জাহাজে মেট্রো রেলের 6টি কোচ নিয়ে মোংলা বন্দরে আসে। এরপর থেকে পর্যায়ক্রমে ইঞ্জিন ও কোচ আসছে এ বন্দর দিয়ে। গত 5 মে এমভি ওশান গ্রেস জাহাজে 6টি বগি, 20 জুলাই এমভি হরিজন 9 জাহাজে 10টি বগি ও 2টি ইঞ্জিন, 12 সেপ্টেম্বর 4টি বগি ও 2টি ইঞ্জিন নিয়ে এমভি প্রেসার্স কোরাল মোংলা বন্দরে ভেড়ে। আর শনিবার এমভি এসপিএম ব্যাংকক ভিড়েছে 4টি ইঞ্জিন ও 8টি কোচ নিয়ে। সময় সংবাদ, মোংলা। রাজধানীর মিরপুরে নিখোঁজ হয়েছে 3 কিশোরী। তারা বাড়ি থেকে কাউকে না জানিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। পরিবারের দাবি, জাপান নেওয়ার কথা বলে একটি চক্র পাচারের চেষ্টা করে তাদেরকে। এ ঘটনায় এক টিকটক সেলিব্রিটি সহ 3 জনকে আটক করেছে পুলিশ। রাজধানীর পল্লবীর প্যারিস রোডে একই এলাকায় বসবাস করত নিশা, স্নেহা ও বিনা। সবাই দ্বাদশ শ্রেণীর ছাত্রী। পরিবার জানায়, তরিকুল নামে তাদের এক বন্ধু বিদেশে উচ্চশিক্ষার জন্য লোক পাঠায়। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার লোভে পড়ে যোগাযোগ শুরু করে কথিত এই বন্ধুর সাথে। মাঝে মাঝে তারা অনলাইনে জাপানি ভাষাও শিখত। হঠাৎ করে বৃহস্পতিবার সকালে 3 জনই নিখোঁজ হয়। নিশার পরিবার জানায়, বাসা থেকে নিশা 6.5 লাখ টাকা ও স্কুল সার্টিফিকেট নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি। 2-3 মাস আগে থেকে বলতেছিল যে এই ছেলেটা বিদেশে লোক পাঠায়, বৃহস্পতিবার থেকে তো 3 জন একসাথে নেই। স্নেহার মায়ের দাবি, বাসা থেকে 18,000 টাকা স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ হয়েছে তার মেয়ে। সাথে নিয়ে গেছে শিক্ষাগত কাগজপত্র। নিশার মাধ্যমেই পরিচয় তরিকুলের সঙ্গে। আত্মীয় স্বজন জানান, তরিকুল নারী পাচারকারী চক্রের সদস্য। কলেজের ড্রেস পয়রা ও বাসা থেকে কলেজের নাম কইরা বাইর হইছে। নিশা যে মেয়েটা, ও একটু চঞ্চলতা, সে আসতে বলছে যে আমরা জাপানি কোরিয়ান ভাষা শিখবো। পুলিশ বলছে, অভিযান চালিয়ে এরই মধ্যে অভিযুক্ত আইটি এক্সপার্ট তরিকুলকে তার 2 বন্ধু সহ আটক করা হয়েছে। তরিকুল হচ্ছে একটা আইটি এক্সপার্ট। সে হচ্ছে এই যে নিশার বন্ধু। তার আবার এক বান্ধবী আছে, সে আবার টিকটকের জিনিয়া নাম, সে আবার টিকটক করে। তরিকুল হচ্ছে আবার তার বন্ধু। আমরা এই কানেকশনটাও দেখার জন্যই তাকে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। নিখোঁজ 3 বান্ধবী টিকটকারদের খপ্পরে পড়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় পুলিশ। নাজমুস সালেহী, সময় সংবাদ,
ঢাকা। মাত্র 3 মাসে শুধু কমিউনিটি জবসের নামেই ভুক্তভোগীদের 212 কোটি 45 লাখ টাকা হাতিয়ে নিয়েছে রিং আইডি। প্রতারণার মামলায় গ্রেপ্তার প্রতিষ্ঠানটির পরিচালক সাইফুল ইসলামকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হিসেবে রিং আইডির আত্মপ্রকাশ ঘটে 2015 সালে। এক অ্যাপ এক দেশ এই স্লোগান ধারণ করা প্ল্যাটফর্মটির বিরুদ্ধেও অভিযোগের শেষ নেই গ্রাহকদের। প্রতারণার মামলাও হয়েছে বেশ কয়েকটি। প্রতিদিন 250 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 500 টাকা আয়ের প্রতিশ্রুতি দিয়ে শুরু হয় কমিউনিটি জবস অফার। সিলভার এবং গোল্ড 2 ধরনের সদস্য পদের ফাঁদে পা দেন অনেকেই। রাজধানীর ভাটারা থানায় হওয়া এক ভুক্তভোগীর মামলায় প্রতিষ্ঠানটির পরিচালক সাইফুল ইসলামকে শুক্রবার রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করে সিআইডি। জিজ্ঞাসাবাদে অর্থ আত্মসাতের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি তাদের। সিআইডি বলছে কমিউনিটি জবসের মাধ্যমে গ্রাহকের 212 কোটি 45 লাখ টাকা আত্মসাৎ করেছে রিং আইডি। মে, জুন, জুলাই এই 3 মাসেই শুধুমাত্র টাকা আমানত সংগ্রহ করছে অলমোস্ট 200 কোটি টাকার মতো। এটাকে জায়েজ করার জন্য আরও অনেক কিছু তাদের করার প্ল্যান ছিল, যেমন রিং পে, নগদ বিকাশের মতো ওদের এই রিং পে করার প্ল্যান ছিল। তারপর টিকেটিং, ইভ্যালির মতো কমার্স সাইট, এই সব কিছুই মনে হচ্ছে যে এখানে একটা অস্পষ্টতা রয়েছে। প্রতিষ্ঠানটি যেন বিদেশে টাকা পাচার করতে না পারে সেজন্য তাদের সব ব্যাংক হিসাব জব্দ করার জন্য বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠিয়েছে সিআইডি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণের মেয়রের পর এবার উত্তরের মেয়র দাবি করলেন নগর কর্তৃপক্ষের চেষ্টায় ডেঙ্গু পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম সকালে রাজধানীর উত্তরায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে নগরবাসীর সহযোগিতা কামনা করেন। এদিকে বিশেষজ্ঞরা বলছেন এ মাসের মাঝামাঝিতে নিয়ন্ত্রণে আসবে ডেঙ্গু পরিস্থিতি। গেল মাসে রাজধানীর মিডফোর্ড হাসপাতালে প্রতিদিন ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা ছিল গড়ে 50 জনের মতো। তবে এক সপ্তাহে তা অর্ধেকে নেমে 15 থেকে 20 জন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালটিতে। 7 দিনে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় সেপ্টেম্বরের শেষের দিকে প্রতিদিন আক্রান্তের সংখ্যা ছিল 250-র মতো। সেখানে ধীরে ধীরে নিম্নমুখী রোগী শনাক্তের সংখ্যা। শনিবার সকালে রাজধানীর উত্তরার বিভিন্ন সেক্টরে নগরবাসীকে সচেতন করতে র্যালি করে উত্তরের নগর কর্তৃপক্ষ। পরে স্কুলে গিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, সিটি কর্পোরেশনের উদ্যোগে অনেকটা কমেছে এডিসের দাপট। এই চেষ্টার ফলে আমি বলবো যে আমরা অনেকাংশে কিন্তু লাঘব করতে পেরেছি। কিন্তু আরেকটি চিরুনি অভিযান শুরু করব, এটি কিউলেক্স মশার বিরুদ্ধে। এডিস মশার তো কাজ করছি আমরা, তার পাশাপাশি যারা মালিক আছেন, যারা ডেভেলপার কোম্পানি আছেন, আপনাদের ডেভেলপমেন্ট কোম্পানির ভিতরে যেই ধরনের জঙ্গল আছে, যেই ধরনের ডোবা আছে, এগুলো কিন্তু আপনাদেরকে পরিষ্কার করতে হবে। এদিকে বৃষ্টিপাত, আবহাওয়ার আর্দ্রতা বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন অক্টোবরের মাঝামাঝিতে নিয়ন্ত্রণে আসবে ডেঙ্গু পরিস্থিতি। বৃষ্টিপাত, আর্দ্রতা, তাপমাত্রার সাথে এডিস মশার ঘনত্ব এবং রোগীর যে প্যাটার্ন, তার উপরে নির্ভর করে আমরা যে প্রেডিকশন মডেলটা তৈরি করি, তাতে দেখা যাচ্ছে অক্টোবরের মাঝামাঝির পর থেকে ডেঙ্গু রোগী কমা শুরু করবে। সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল 7,841 জন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। অনিশ্চয়তা কাটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষা দিলেন মানবিক থেকে পাশ করা উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা। শনিবার 2378টি আসনের বিপরীতে প্রায় 50,000 শিক্ষার্থী ভর্তিযুদ্ধে নামেন। শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি সহ নানা নির্দেশনা মানলেও উল্টো চিত্র ছিল অভিভাবকদের ক্ষেত্রে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন নিয়ে 2020 সালে উচ্চ মাধ্যমিক পাশ করে 1 বছরেরও বেশি সময় ধরে অপেক্ষা করতে হয়েছে শিক্ষার্থীদের। শনিবার সেই স্বপ্ন পূরণের প্রথম ধাপে খ ইউনিটের ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হন শিক্ষার্থীরা। আসলে অনেক এক্সাইটেড। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো সবারই একটা স্বপ্ন থাকে। প্রশ্ন মোটামুটি ব্যালেন্সের উপর ছিল। শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে লাইন ধরে কেন্দ্রে প্রবেশ করেন। মাপা হয় তাপমাত্রা, বাইরে রেখে যেতে হয় মোবাইল ফোন সহ যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস। স্বাস্থ্যবিধি মানতে শিক্ষার্থীরা যতটুকু সচেতন ছিলেন, ঠিক উল্টো চিত্র ছিল অভিভাবকদের ক্ষেত্রে। হাতে আছে বা মাছটা আমার হাতে ছিল, পড়ে গেছে, ছিঁড়ে গেছে। বিশ্ববিদ্যালয় উপাচার্য জানান, অপ্রীতিকর ঘটনা ছাড়াই অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা। অভিভাবকদের স্বাস্থ্যবিধি মানতে আবারও অনুরোধ জানান তিনি। শিক্ষার্থীদের সাথে অভিভাবক, পিতামাতা, অন্যান্যরা বহুজন না আসেন, বড় আকারের ভিড় হয়, যেটি কোনো ক্রমেই
স্বাস্থ্য রক্ষা দিতে এটা অনুকূল নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি 7টি বিভাগীয় শহরের বিভিন্ন কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আগামী 9 অক্টোবর হবে চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা, আর 23 অক্টোবর সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আলু উৎপাদনে কৃষক ও ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি সামলাতে হিমাগারে মজুত করা প্রতি কেজি আলুর বিপরীতে 9 টাকা ভর্তুকি চায় বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। একই সাথে 4% সরল সুদে রুগ্ন হিমাগার শিল্পের জন্য দীর্ঘমেয়াদী ঋণ পুনর্তফসিল সহ 10 দফা দাবি জানিয়েছে সংগঠনটি। হরিপদ সাহার রিপোর্ট। গত বছর খুচরা বাজারে হঠাৎ আলুর কেজি ছাড়ায় 40 টাকা। দামের হ্রাস টানতে কোল্ড স্টোরেজ, পাইকারি ও খুচরা পর্যায়ে দাম বেঁধে দেয় সরকার। ভালো দাম আর রাসায়নিক সারে সরকারের ভর্তুকিতে চলতি বছর বেশি পরিমাণ আলু চাষ করেন কৃষক। দেশে বছরে আলুর চাহিদা 90 লাখ মেট্রিক টনের মতো, সেখানে উৎপাদন হয়েছে 1,14 লাখ মেট্রিক টন। খুচরা বাজারে বর্তমানে 22 থেকে 25 টাকা কেজি দরে আলু বিক্রি হলেও কোল্ড স্টোরেজে দাম 10 টাকার নিচে। শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে হিমাগার মালিকদের সংবাদ সম্মেলনে বলা হয়, বিক্রি বাড়াতে না পারলে মজুদ আলুর 20 লাখ মেট্রিক টন নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। সরকার কেন 800 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে? যদি ভর্তুকি না দেয় তাহলে আলু উৎপন্ন কম হবে। আলু উৎপন্ন কম হলে আলু কম থাকবে, বাজার চড়া থাকবে, কলসের মালিকরা ক্ষতিগ্রস্ত হবে না, কৃষক ক্ষতিগ্রস্ত হবে না। আলু রপ্তানিতে 20 থেকে বাড়িয়ে 30% পর্যন্ত নগদ প্রণোদনা করা, উৎসে কর প্রত্যাহার সহ 10 দফা দাবি জানান ব্যবসায়ীরা। যে আলু হিমাগারে মজুত আছে সেই আলুর উপর আর্থিক সহায়তা প্রদান কল্পে সরকার কর্তৃক প্রতি কেজি 9 টাকা ভর্তুকি প্রদানের জন্য বিশেষভাবে প্রস্তাব করছি। রুগ্ন হিমাগার শিল্পকে বাঁচিয়ে তোলার উদ্দেশ্যে 1 বছরের গ্রেস পিরিয়ড দিয়ে 4% সরল সুদে 20 বছর মেয়াদে ঋণ পুনর্তফসিলকরণের জন্য প্রস্তাব করছি। চালের ওপর চাপ কমাতে আইন শৃঙ্খলা ও প্রতিরক্ষা বাহিনীর আবাসিক হলে আলু খাওয়ানো বাধ্যতামূলক করার প্রস্তাব দেন তারা। সারা বাংলাদেশের হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। শীতাতপ নিয়ন্ত্রিত রেফার কন্টেইনারে বাংলাদেশ থেকে চিংড়ি এবং অন্যান্য মাছসহ হিমায়িত পণ্য রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রতি মাসে এসব পণ্য পাঠাতে কমপক্ষে 500-র বেশি রেফার কন্টেইনার প্রয়োজন। তার বিপরীতে কন্টেইনার মিলছে অর্ধেকেরও কম। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গার্মেন্টসের পর বাংলাদেশ থেকে রপ্তানির তালিকায় রয়েছে চিংড়ি, সামুদ্রিক মাছসহ হিমায়িত পণ্য। এজন্য সাধারণ কন্টেনারের পরিবর্তে বিশেষায়িত শীততাপ নিয়ন্ত্রিত রেফার কন্টেনার ব্যবহার করা হয়। কিন্তু রেফার কন্টেনারের সংকটে হিমায়িত পণ্য রপ্তানিকারকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বা মার্চ মাস পর্যন্ত আমরা যদি অন অ্যান অ্যাভারেজ 300 কন্টেনার পাই, তাহলে বাংলাদেশের যে হিমায়িত চিংড়ি আমরা রপ্তানি করে থাকি সেটা কখনো বাধাগ্রস্ত হবে না। বাংলাদেশ থেকে বর্তমানে গলদা চিংড়ি রপ্তানির ভরা মৌসুম। এরপর ফেব্রুয়ারি থেকে শুরু হবে বাগদা চিংড়ি রপ্তানির মৌসুম। এই অবস্থায় সংকট কাটাতে চট্টগ্রাম বন্দরে অবস্থানরত খালি রেফার কন্টেনার রপ্তানিকারকদের কাছে পৌঁছে দিতে অফডকগুলিকে চিঠি দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নির্ধারিত ডিপুতে সেগুলো নিয়ে যায় এবং রপ্তানিকারকদের প্রিমিসিসে সেগুলো পাঠানোর ব্যবস্থা করে, যাতে রেফার কন্টেইনারের হিমায়িত মাছ বা অন্যান্য সামগ্রী এক্সপোর্ট করতে কোনো সমস্যা না হয়। বন্দরের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম থেকে খালি রেফার কন্টেনার মংলা বন্দরে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন ব্যবসায়ীরা। এমটি কন্টেনার যেহেতু মংলাতে যাচ্ছে না বা যে ডিমান্ড আছে ওই ডিমান্ড অনুযায়ী যাচ্ছে না, ওই জন্যই সংকটটা তৈরি হয়েছে মংলা বন্দরে। আমরা সেই কাজটা আরও দ্রুত করব, যাতে দ্রুত রিফার কন্টেনারগুলো অফডকে আসে এবং অফডক থেকে যে হিমায়িত পণ্য বিদেশে রপ্তানি হয় তা যাতে সহজতর হয়। 3000 ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে বর্তমানে পণ্যবাহী রেফার কন্টেনার রয়েছে 1250, আর খালি রেফার কন্টেনার প্রায় 400। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আগামী 10 অক্টোবর থেকে সৌদি আরবে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে প্রবেশ করতে লাগবে কোভিড টিকার সনদ। 1 ডোজ গ্রহণকারীরাও পাবেন না প্রবেশের অনুমতি, জানিয়ে নতুন করে শঙ্কার সৃষ্টি হয়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়বেন প্রবাসী বাংলাদেশিরা। সৌদি আরব থেকে আল মামুন শিবনের সহযোগিতায় আরিফুর রহমানের রিপোর্ট। সৌদি আরবে শতভাগ মানুষ টিকার আওতায় না এলেও সরকারি বেসরকারি কাজে টিকার সনদ বাধ্যতামূলক করা হয়েছে। 10 অক্টোবর থেকে কোভিড টিকার সনদ ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না কোনো প্রতিষ্ঠানে।
শনিবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই নির্দেশনা জারি করে। এতে 1 ডোজ গ্রহণকারীরা পড়তে যাচ্ছেন বিপাকে। কর্মস্থলে যাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন প্রবাসীরাও। যারাই আছেন সৌদি আরবে তাদের সেকেন্ড ডোজ কমপ্লিট যাদের না থাকবে তারা যে কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান বা যে কোনো ধরনের প্রতিষ্ঠানে তাদের প্রবেশাধিকার দেওয়া হবে না। কারণ হচ্ছে সৌদি সরকার চাচ্ছে যে তাদের দেশটি সম্পূর্ণ করোনা ভ্যাকসিনের আয়ত্তভুক্ত করতে। শিক্ষা প্রতিষ্ঠান সহ যে কোনো সামাজিক ও বিনোদনমূলক অনুষ্ঠানে অংশগ্রহণের ক্ষেত্রেও প্রযোজ্য হবে নিয়মটি। উড়োজাহাজ কিংবা অন্য কোনো গণপরিবহনে ভ্রমণকারীদেরও নির্দিষ্ট টিকার 2 ডোজ গ্রহণ করেই ভ্রমণ করতে হবে দেশটিতে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। দুবাই এক্সপোর মাধ্যমে বাংলাদেশকে ব্র্যান্ডিং করা হবে বিশ্বের কাছে। এ লক্ষ্যে টেকসই উন্নয়নের পথে অপ্রতিরোধ বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে এক্সপো গ্রাউন্ডে পর্দা উঠল বাংলাদেশ প্যাভিলিয়নের। শুক্রবার সকালে এক্সপোতে প্যাভিলিয়ন উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। শিবলিয়াল সাদিকের রিপোর্ট। দুবাই এক্সপো 2020-তে পর্দা উঠল বাংলাদেশ প্যাভিলিয়নের। শুক্রবার সকালে বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি প্রধান অতিথি হিসেবে এই প্যাভিলিয়নটির উদ্বোধন করেন। এই সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ। এছাড়া রাষ্ট্রদূত আবু জাফর সহ অসংখ্য ব্যবসায়ী সেখানে উপস্থিত ছিলেন। সেই তো বাংলাদেশ, আজকের বাংলাদেশ, আজকের বাংলাদেশ সেই বিশ্ব যেটা আমাদের অহংকার। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, অগ্রগতি, সাফল্য ও বাণিজ্য সম্ভাবনা তুলে ধরতে দোতলা বাংলাদেশ প্যাভিলিয়নে রয়েছে ডিসপ্লে সেন্টার। প্যাভিলিয়নের প্রবেশ মুখেই স্থান পেয়েছে বঙ্গবন্ধু জোন, যেখানে রাখা হয়েছে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। 7 মার্চের ভাষণ সহ তার নানান কর্মকাণ্ডের ভিডিও চিত্র। ব্র্যান্ডিং এর সাথে আমরা বিক্রি করাটাও কিন্তু ইজ পার্ট অফ দ্য ব্র্যান্ডিং, আমি যেটা মনে করি। বিকজ আমার বাংলাদেশের প্রোডাক্ট যদি আমি বিক্রি করি তো ওখানে মেড ইন বাংলাদেশ লেখা থাকবে, দ্যাট ইজ পার্ট অফ দ্য ব্র্যান্ডিং। প্রথমবার আমরা এক্সপোতে কিন্তু রেড টেপ প্যাভিলিয়নের মাধ্যমে অংশগ্রহণ করেছি। এটি প্রথমবার। এটি বাংলাদেশের ইতিহাসের একটি মাইলফলক, ইটস অ্যান ইম্পর্ট্যান্ট ওয়াটারশেড ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। এছাড়া সোশ্যাল ইকোনমিক জোন ও ট্যুরিজম জোন সহ মোট 10টি জোন করা হয়েছে প্যাভিলিয়নে। এসব জোনে বাংলাদেশের উপর নির্মিত বিভিন্ন ভিডিও চিত্র প্রদর্শন করা হবে। জাতির পিতার অপূর্ণ স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা ইতিমধ্যে বহু পথ পাড়ি দিয়েছি। সেই পথ পরিক্রমায় আমরা এখন উপনীত হয়েছি। প্যাভিলিয়নে পালতোলা নৌকার আদলে তৈরি করা হয়েছে পণ্য প্রদর্শনীর মঞ্চ। রয়েছে ডিজিটাল প্যানেল। এসব ডিজিটাল প্যানেলে দেশীয় পণ্য ও বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন তথ্য ধারণ করা হয়েছে। বিশেষ করে ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাসের পাশাপাশি বাংলাদেশের বাণিজ্যিক ক্ষেত্রগুলোকে গুরুত্ব দেয়া হয়েছে, যাতে দর্শনার্থীরা তথ্য সহজে পেয়ে যান। এইসব থেকে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের সুযোগ সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জার্মানিতে সবুজ দল ও এফডিপিকে নিয়ে সরকার গঠনে আলোচনা চালিয়ে যাচ্ছে দেশটির সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির চ্যান্সেলর পদপ্রার্থী ওলাফ শলজ। আর নির্বাচনে ত্রুটিপূর্ণ কৌশল এসডিপির কাছে হারের প্রধান কারণ বলছেন স্থানীয় সহ প্রবাসীরা। জার্মানি থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। জার্মানির 20তম জাতীয় নির্বাচনে ব্যাপক সাফল্যের পর সবুজ দল ও ফ্রি ডেমোক্রেটিক পার্টি এফটিপিকে সঙ্গে নিয়েই শীঘ্রই একটি লাল সবুজ হলুদের জোট সরকার গঠনে আশাবাদী মধ্য বামপন্থী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডি। রাজধানী বার্লিনে দলটির ভবিষ্যৎ চ্যান্সেলর ওলাফ শলজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তার নেতৃত্বে শরিক দলগুলোকে নিয়ে একটি জোট সরকারের রূপরেখা প্রায় চূড়ান্ত। আর এসপিডির এই জয়ে আগামীতে দেশটির সর্বক্ষেত্রেই টেকসই উন্নয়ন নিয়ে আশাবাদী দলটির স্থানীয় ও সমর্থকরা। এসপিডি আজকে জয়ের পিছনে মূল কারণ এই বেতন কাঠামো পরিবর্তনের যে কনসেপ্ট তারা জনগণের সামনে তুলে ধরতে পেরেছে এবং জনগণ সেটাকে বিশ্বাস করেছে। তারা যে হেল্প করে এই হেল্পের মাধ্যমে আমরা বিদেশি হিসাবে এসপিডি ক্ষমতা আসছে, আমরা খুবই গর্বিত। এদিকে বিদায়ী চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিইউ থেকে এবারের নির্বাচনে না দাঁড়ানো সহ পরাজিত আর্মিন লাশেথের নেতৃত্বে দলের ভারসাম্যহীনতা ও নির্বাচনী প্রচারণায় দলের অপরিপক্ক নীতিকে দায়ী করছেন অনেকেই। সামনে আবার যদি অ্যাংলিকান মেয়রকে পরিচালনা করে বা দলের একটু পরিচালনার দিকে আগে আর নির্বাচন করে, ইনশাল্লাহ আশা করি তারা জিতার সম্ভাবনা আছে। এবার যদি অ্যাঞ্জেলা ম্যার্কেল যদি প্রথম থেকে ঘোষণা না দিত যে তিনি নির্বাচনে চ্যান্সেলর হবেন না,
তাহলে সিডিএর এই ভরাডুবি হতো না। এদিকে জোট সরকার গঠনের লক্ষ্যে বেশি আসন পাওয়া দলগুলো ইতিমধ্যে সরকারের অংশীদার হতে দর কষাকষি শুরু করেছে। এরই মধ্যে সবুজ দলের শীর্ষ নেতা রবার্ট হাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও এফটিপির প্রধান ক্রিশ্চিয়ান লিন্টনারের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে আগ্রহের বিষয়টি গণমাধ্যমে উঠে এসেছে। এই মুহূর্তে ম্যার্কেলের ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন, এফটিপি ও সবুজ দলকে নিয়ে যত একটি নতুন সরকার গঠনের পরিকল্পনা করুক না কেন, নির্বাচনে এসপিডির কাছে ভরাডুবির পর সেই যে নতুন করে সরকার গঠনের ট্রেনটি স্টেশন ছেড়েই গেল, সেটি কিন্তু সিডিওকে মনে করিয়ে দিচ্ছেন এদেশের রাজনৈতিক বিশ্লেষকরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপের প্রথম রাউন্ডে অংশ নিতে কাল রাতে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। এরই মধ্যে করোনা পরীক্ষার নমুনা দিয়েছেন ক্রিকেটাররা। কোচিং স্টাফরাও সময় মতো পৌঁছে যাবেন ওমানে। আর আইপিএলে অংশ নেওয়া সাকিব, মোস্তাফিজরা বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচের আগে যোগ দেবেন স্কোয়াডে। এমনটাই জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। বায়োবাবলে থাকা টাইগাররা ওমান থেকে আবুধাবি যাবে চার্টার্ড বিমানে। স্বপ্নের বিশ্বকাপ যাত্রা টাইগারদের, তার আগে পেতে হবে করোনা নেগেটিভ সনদ। ওমান যাবার আগে হোম কোয়ারেন্টাইনে ক্রিকেটাররা। নাসুম, মেহেদী শরীফুলদের ঘর বিসিবির একাডেমি, সেখান থেকে নেওয়া হয় করোনা পরীক্ষার নমুনা। ক্রিকেটার নির্বাচক সহ বাকিদের নমুনা নেওয়া হয়েছে বাড়ি গিয়ে। ওমানে গিয়ে একদিনের কোয়ারেন্টাইন করতে হবে দলকে। এরপরে শুরু হবে বিশ্বকাপের জন্য টাইগারদের প্রস্তুতি। মূল বিশ্বকাপের আগে মাহমুদুল্লাহর দলকে পার হতে হবে প্রথম রাউন্ডের বাধা। পুরো সময়টাই টাইগারদের থাকতে হবে বায়োবাবলে। যাতায়াতের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। বায়োবাবল এনভায়রনমেন্টই থাকবে। ইট উইল বি এ কমপ্লিট বায়োবাবল এনভায়রনমেন্ট। এটা ম্যানেজ করবে আইসিসি টিমটাই ম্যানেজ করবে, এবং বাংলাদেশ দল ওমান থেকে আবুধাবিতে চার্টার ফ্লাইটেই যাবেন, এবং আবার পরবর্তীতে আবুধাবি থেকে ওমানে আবার চার্টার ফ্লাইটই ব্যাক করবে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল যে অ্যারেঞ্জমেন্টগুলো করছে, আমার মনে হয় যে সব দলগুলোই সিমিলার অ্যারেঞ্জমেন্টের মধ্যেই খেলবে। আরব আমিরাতের মাটি বাতাসের সঙ্গে অনেকটা সখ্যতা হয়ে গেছে সাকিব, মুস্তাফিজের। আইপিএল খেলতে তারা অনেক আগে থেকেই অবস্থান করছেন দেশটিতে। তবে ওমানে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতির কন্ডিশনিং ক্যাম্প শুরু হলেও সেখানে যোগ দিচ্ছেন না এই দুই ক্রিকেটার। আমাদের টিম এবং অন্যান্য যে আমাদের কোচিং স্টাফ অন্যান্য দেশ থেকে যারা আসবেন, তারা একই সঙ্গে ওমানে ওনারা জয়েন করবেন বাংলাদেশ জাতীয় দলের সাথে। আমাদের দুইজন খেলোয়াড় যে যারা দুবাইতে বর্তমানে অবস্থান করছেন, তারাও আমাদের একটা নির্ধারিত সময় আছে, সেই প্র্যাকটিস ম্যাচ, যেটা অফিসিয়াল প্র্যাকটিস ম্যাচ, সেই সময়ের মধ্যেই জয়েন করবেন বলে আমরা মনে করি। বিশ্বকাপে অংশ নিতে রোববার রাত 11:15 দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। ভারতের বিপক্ষে যথেষ্ট সুযোগ পাবে না বাংলাদেশ। যে অল্প সুযোগ তৈরি হবে তা কাজে লাগাতে না পারলে ভালো করা সম্ভব হবে না, এমনটাই মনে করেন লাল সবুজদের উইঙ্গার সোহেল রানা। শ্রীলঙ্কার পাঠ চুকিয়ে কোচিং প্যানেলের ভাবনা এখন ভারত বধের পরিকল্পনা। তবে মূল কাজটা ফুটবলারদেরই করতে হবে বলে মনে করেন সহকারী কোচ মাহবুব হোসেন। মালদ্বীপ থেকে সেলিম আহমেদের ক্যামেরায় এসএম ইকবালের রিপোর্ট। একটা দুঃসংবাদে শুরু হয়েছিল বাংলাদেশের সাফ মিশন। লঙ্কানদের হারিয়ে প্রত্যাশিত ফল তো এসেছেই, উপরন্তু বাড়তি পাওনা জ্বর সেরে ওঠা সোহেল রানার উপস্থিতি। তবে ভাবনার কারণ হয়ে এসেছে স্কোরার তপু বর্মনের হালকা চোট। যদিও ম্যানেজমেন্টের প্রত্যাশা তিনি সেরে উঠবেন ভারত ম্যাচের আগেই। গেম প্ল্যান হবে ম্যাচের আগের দিন। চিন্তা আপাতত স্কোরিং অপরচুনিটি কাজে লাগানো নিয়ে। ইন্ডিয়ার সাথে তো আমরা এত অ্যাভেলেবেল চান্স পাবো না, আর যেই চান্সগুলো পাবো ওইগুলো যদি আমরা অ্যাভেল করতে পারি, আশা করি ইন্ডিয়ার সাথে একটা ভালো রেজাল্ট করতে পারবো আমরা। মালদ্বীপ এসেও চিরায়ত সমস্যা গোল মিসের বদভ্যাস থেকে বের হতে পারেনি বাংলাদেশ। সুমন রেজা কিংবা মতিন সুফিলদের পারফরমেন্স মালের আবহাওয়ার মতোই, এই রোদ তো এই বৃষ্টি। এসব নিয়ে কাজ চলছে প্রশিক্ষকদের। তবে মূল কাজটা মাঠে ফুটবলারদেরই করতে হবে বলে মনে করেন সহকারী কোচ। এখন আমাদের খালি গোল বাড়ানো দরকার, এবং গোলের জন্য যে ক্রিয়েট সিচুয়েশন তারা সব কিছু তৈরি করেছিল। এখন গোল ইজ দ্য লাক, ফেভার করতে হবে, গোল পাবো। শ্রীলঙ্কার বিপক্ষে সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ইতিবাচক সূচনা করেছে ঠিকই, কিন্তু ফরওয়ার্ডরা পায়নি এই পোস্টের ঠিকানা। যদিও বেশ কয়েকটি গোল স্কোরিং অপরচুনিটি তৈরি হয়েছিল। ভারতের বিপক্ষে ম্যাচেও যদি এই ধারাবাহিকতা অব্যাহত থাকে, তবে নিশ্চয়ই নেতিবাচক ফলাফল অপেক্ষা করছে লাল সবুজদের জন্য। মালে থেকে এসএম ইকবাল, সময় সংবাদ, মালদ্বীপ। অপরূপ সৌন্দর্যের দেশ সুইজারল্যান্ডে ভিন্ন ভিন্ন ঋতুতে সৌন্দর্য ফুটে ওঠে আলাদাভাবে। দেশটির শহর থেকে গ্রাম সব জায়গায় রয়েছে অপরিসীম সৌন্দর্য। জেনেভা শহরের লেক জেনেভা হচ্ছে এমনই এক স্থান যা দেখে মুগ্ধ পর্যটকরা। সুইজারল্যান্ড ঘুরে এসে বিস্তারিত লুৎফর রহমান বাবুর রিপোর্টে।
সুইজারল্যান্ড, যার সৌন্দর্য পরতে পরতেই গ্রাম থেকে শহর কিংবা শহর থেকে গ্রাম সৌন্দর্য ছড়িয়ে আছে সব স্থানে। আর ঋতুভেদেও সুইজারল্যান্ডের সৌন্দর্য ভিন্নভাবে ফুটে ওঠে। শীতকালে এর সৌন্দর্য একরকম হলেও গ্রীষ্মকালে এর সৌন্দর্য আরেক রকমের। তবে শীতকালের থেকে গ্রীষ্মকালের সৌন্দর্যই পর্যটকদের বেশি আকর্ষণ করে। So this is wonderful, and then the beauty, natural beauty is so great. So people have a peace of mind just being here. সুইজারল্যান্ডের এক একটি শহরের সৌন্দর্য ফুটে ওঠে এক একটি স্থানকে ঘিরে। সুইজারল্যান্ডের জেনেভা শহরের অন্যতম সৌন্দর্য হচ্ছে লেক জেনেভ। আল্পস পর্বতের কাছাকাছি এই লেক জেনেভের সৌন্দর্য অপরিসীম। লেক জেনেভের সৌন্দর্য মুগ্ধ দেশ থেকে আসা অনেক পর্যটকও। তবে দেশের প্রাচীন নিদর্শনগুলো সংরক্ষণ করা হলে বাংলাদেশেও পর্যটকের উপস্থিতি আরও বাড়বে বলে তারা তাদের মতামত তুলে ধরেন। আর এর সৌন্দর্যে মুগ্ধ স্থানীয়রাও। এই জেনেভাতে যে লেকের সামনে এখন দাঁড়িয়ে আছি, এটা যেমন প্রথমবার দেখছি, এটা ছবি দেখেছি, কিন্তু এখানে সামনে আসা হয়নি। যে ফোয়ারাটার সামনে দাঁড়ানো, তো এগুলো অবশ্যই মানে প্রকৃতির যে সৌন্দর্য, সেটা মনে হয় যে দেশটার একটা ভালো দিক। লেক জেনেভার যে নয়নাভিরাম সৌন্দর্য আছে, এটা মানে দেখার মতো।